শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সচিবালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত ৩০। মাইলস্টোন স্কুলে গিয়ে তোপের মুখে ২ উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহত বেড়ে ৩১। বাড়ি বাড়িতে স্বজনদের মাতম, হাসপাতালে ভর্তি অনেকের অবস্থাই আশঙ্কাজনক। সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে শেষ শ্রদ্ধা। রাজশাহীতে জানা যায় মানুষের ঢল, ২০ শিক্ষার্থীকে উদ্ধার করে সাহসের গল্প লেখার শিক্ষিকা মেহরিনকে নীলফামারীতে দাফন। দুর্ঘটনা কবলিত বিমানটি ফিরছিল কিনা তদন্ত করে প্রকাশের দাবি বিএনপির। জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, হতাহতদের জন্য দোয়া। এবং পাইলটদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় এয়ারক্রাফটের সংকট, বলছেন সাবেক বৈমানিকরা। অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপুরে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়ে বহু শিক্ষার্থী। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর শুরু করে তারা। এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ভাঙচুর চালানো হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। সচিবালয় এলাকায় উত্তেজনায় সামনে সড়ক বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে বেলা ২:৩০টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নিতে দেরি করায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, কিছুক্ষণ আগেই শিক্ষার্থীদের আন্দোলনের ফলে এই সচিবালয়ের ভেতর এবং বাইরে যে রণক্ষেত্রের রূপ নিয়েছিল সে ব্যাপারে আমরা আসলে বিস্তারিত জানিয়েছিলাম। মূলত এখন যেটি সচিবালয়ের সামনের যে অবস্থাটি, আমি যদি একটু বলি যে সচিবালয়ের মূলত অফিসের সময়কাল অর্থাৎ অফিস আওয়ারটি শেষ হয়ে গেছে। এখন সচিবালয় থেকে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা মূলত বাইরে বের হচ্ছেন, কিন্তু সচিবালয়ের সামনে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে সচিবালয়ের সামনে কিছু যানবাহন চলতে শুরু করেছে, কিন্তু সচিবালয়ের সামনে বিপুল পরিমাণ পুলিশের সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। আর এই মুহূর্তে কিছু যানবাহন চলছে, কিন্তু আমি এর আগেও জানিয়েছিলাম যে সচিবালয়ের সামনে যে লাঠিচার্জের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনটি দমন করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি যে জিপিওর সামনে অর্থাৎ সচিবালয়ের ঠিক বাঁদিকে যে গুলিস্তান এবং জিপিওর সামনে যেটা দেখছি স্টেডিয়ামের পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটির পর একটি টিয়ার শেল নিক্ষেপ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য সচিবালয়ের সামনে থেকেও সেদিকে মূলত ঘুরে যাচ্ছে, সচিবালয়ের দিকে যাচ্ছে মূলত আমরা সেটি লক্ষ্য করছি। অর্থাৎ সেখানে কিছুক্ষণ আগে আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি, জানি না ঠিক আমাদের ক্যামেরায় এত দূর থেকে সেই ছবিটি পাচ্ছি কিনা। আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেল একটির পর একটি নিক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ আমি যেটি আগে জানিয়েছিলাম সচিবালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা সরে গেলেও তারা একদিকে শিক্ষার্থীরা মূলত এখন অবস্থান করছে জিপিওর সামনে এবং সেখানেই তারা মূলত বিক্ষোভ করছে, সেই সংবাদটি আমরা পেয়েছি এবং দূর থেকে দেখতে পাচ্ছি সেখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বিপুল পরিমাণ সদস্য সেখানে রয়েছে এবং টিয়ার শেল নিক্ষেপ করছে একটির পর একটি। এই মুহূর্তে সচিবালয়ের সামনে যেটি দেখছি যে আমরা সচিবালয়ের ভিতরে যেসব গাড়ি ছিল সেই গাড়িগুলো কর্মকর্তা কর্মচারীদের তারা মূলত বের হচ্ছেন। আর আমি যদি একটু
কিছুক্ষণ আগের চিত্রটির কথা তুলে ধরি, তাহলে আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে, যেটি স্মরণকালে কখনো ঘটেনি। অর্থাৎ শিক্ষার্থীরা যে বিক্ষোভটি করছিলেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে বিক্ষোভটি করছিলেন, সেখানে সেই বিক্ষোভটি চলছিল প্রায় ঘন্টা দুয়েক। তার পরপরই তারা সচিবালয়ের যে 1 নম্বর গেট, অর্থাৎ প্রধান গেট যেটি, সেই গেটটি ভেঙে মূলত তারা ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে সামনে যত যানবাহন পেয়েছে তারা সেটি ভাঙচুর করেছে এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সেই অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্য এবং র্যাবের সদস্যরা কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু সচিবালয়ের মধ্য থেকে তাদেরকে বের করে দেয়। এই ঘটনায় আমরা যতটা জানতে পেরেছি প্রায় 18 থেকে 20 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং অনেকেই ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই যে রণক্ষেত্র রূপটি ছিল তার পরপরই কিন্তু সচিবালয়ের সামনে কিছুটা স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি। সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সদস্যরা সেখানে নিয়োজিত রয়েছে এবং আমরা যেটি বলছিলাম একটু আগে, এখনো কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে। সচিবালয়ের ঠিক সামনে পূর্ব পাশে জিপিওর দিকে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন আবার যানবাহন পুরোপুরি এই টিয়ার শেল এবং ধাওয়া পাল্টা দেওয়ার কারণে সমস্ত যানবাহন কিন্তু সচিবালয়ের সামনের পথের যানবাহন যে চলছিল সেটি বন্ধ হয়ে গেছে এবং আমরা লক্ষ্য করছি যে বিপুল পরিমাণ সদস্য সচিবালয়ের সামনে থেকে তারা এখন আবার ঠিক জিপিওর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য এবং পুলিশ সদস্য তারা যাচ্ছে। যদিও জিপিওর সামনেও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে রয়েছে, তারপরও বাড়তি ফোর্স হিসাবে এখান থেকে তারা যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ সচিবালয়ের সামনে যে বিক্ষোভটি শুরু করেছিল শিক্ষার্থীরা, সেই বিক্ষোভটি এখনো পর্যন্ত চলছে। সচিবালয়ের সামনে থেকে সেটি শুধুমাত্র সরে গিয়েছে সচিবালয়ের পাশে। আমি যদি একটু এই মুহূর্তে বলি যে তাদের মূলত এই বিক্ষোভের কারণটা যদি উল্লেখ করি, অর্থাৎ আমরা সবাই জানি গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাজধানীতে একটি অত্যন্ত দুঃসহ বেদনার ঘটনা ঘটেছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত একটি বিমান সেটি বিধ্বস্ত হয় এবং সেই ঘটনায় এ পর্যন্ত আমরা যেটি জেনেছি প্রায় 31 জন নিহত হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু তাতে মারাত্মকভাবে আহত হয়ে বিভিন্ন বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল রাত থেকেই দাবি করা হচ্ছিল, মাইলস্টোন কলেজের শিক্ষকের পক্ষ থেকে যেমন করা হয়েছে, বাহিরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাদের শিক্ষার্থীরা কিন্তু সেই দাবিটি করছিলেন যে এখানে শুধুমাত্র 31 জন নয়, তারা যেটি স্বচক্ষে দেখেছেন তাতে করে প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু নিহত হয়েছেন। এই দাবিটি করে তারা বলছিলেন প্রকৃত সংখ্যাটি তাদেরকে জানাতে হবে, তা না হলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আর আরেকটি বিষয় আমি এর আগেও জানিয়েছি যে গতকালকের এই ঘটনার প্রেক্ষিতে, এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আজ কিন্তু রাষ্ট্রীয় শোক চলছে। এই রাষ্ট্রীয় শোকের দিনে মূলত পূর্ব নির্ধারিত একটি পরীক্ষা ছিল, এইচএসসি সমমান পরীক্ষা। সেই পরীক্ষাটি আজকে স্থগিত করা হয়েছে, কিন্তু সেটি গভীর রাতে জানানো হয়েছে। তাদের দাবি ছিল কেন এটি গভীর রাতে কেন জানানো হয়েছে, কেন আগে জানানো হয়নি, সেটিও ছিল তাদের প্রধান দাবি, যে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। মূলত এটি ছিল চিত্র। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে নিয়োজিত এখনও রয়েছে। আমরা ঠিক সচিবালয়ের পাশে আমরা যে ঘটনাটি একটু আগেই বলেছিলাম যে সেখানে এক ধরনের রণক্ষেত্র হয়েছে এবং সেখানেই আমাদের সহকর্মী শাবাব সেখানে অবস্থান করছেন। আমরা সেখানের তথ্য জানবো শাবাবের কাছ থেকে। অতিরিক্ত তাদের দুঃসাহসিক যে অবস্থা নিয়েছে
আমরা আমরা জিপিওর সামনে একটু আগেই জানিয়েছিলাম, জিপিওর সামনে আবার রণক্ষেত্র তৈরি হয়েছে, রণক্ষেত্রের রূপ নিয়েছে। একটু আগে আমরা জানিয়েছিলাম যে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে থেকে জিপিওর সামনের দিকে যেহেতু সরে গিয়েছে, সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং আমরা দূর থেকে টিয়ার শেলের ধোঁয়া দেখতে পাচ্ছি এবং শব্দও শুনতে পাচ্ছি। আমরা ঠিক সচিবালয়ের সামনে থেকে ধীরে ধীরে ঠিক এই ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছি, যে ওখানটায় হামলা হচ্ছে সেই ঘটনা যাতে আমরা ক্যামেরায় ধারণ করতে পারি এবং আমরা যাতে সেটি সম্পর্কে কিছুটা তথ্য অন্ততপক্ষে জানাতে পারি। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভীষণভাবেই প্রতিহত করার চেষ্টা করছে এবং গণমাধ্যমের কর্মীদেরকে ঘটনাস্থলের দিকে যেতে সবসময় বারণ করে আসছে দুপুরের পর থেকে, আমরা যেটা লক্ষ্য করছি। তারপরেও আমরা সচিবালয়ের সামনে থেকে ঠিক এগিয়ে যাচ্ছি জিপিওর দিকে, যেখানে এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লাঠিচার্জ করে যেখানে উৎসুক জনতা সেখানে যে ভিড় করেছে এবং যারা মূলত অফিস থেকে বাসামুখী হয়েছে, বাড়িমুখী হয়েছে, তারা ওখানে গিয়ে আটকে গিয়েছে, তাদেরকেও ঠিক ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং দূরে সরে যাওয়ার অনুরোধ করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং যারা জিপিওর দিকে গিয়েছিলেন তারা ঠিক পেছনের দিকে চলে আসছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং টিয়ার শেলের শব্দ আরও শুনতে পাচ্ছি আমরা। ঠিক দুপুর 2টার দিকে যে বিক্ষোভটি শিক্ষার্থীদের শুরু হয়েছিল, সেই বিক্ষোভটি মূলত কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ের সামনে রণক্ষেত্রে রূপ নেয়। সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্যদের মাধ্যমে এই সচিবালয়ের সামনে মূলত একটি পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি যে যারা সচিবালয়ের দিকে গিয়েছিলেন তারা আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে বিপুল সংখ্যক লোক যারা এখানে জিপিওর দিকে গিয়েছিলেন তারা মূলত এদিকে সচিবালয়ের দিকে আসছেন, অর্থাৎ তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা যেটি লক্ষ্য করছি যে এইখানে একজন মারাত্মকভাবে আহত হয়েছেন, লাঠিচার্জ এবং বিভিন্ন কারণে যারা আহত হয়েছেন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সচিবালয়ের সামনে দিয়ে, ঠিক সামনের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ আমরা জানতে পেরেছি যে এখনও সচিবালয়ের ঠিক পূর্ব পাশে যেখানে জিপিও অবস্থিত, নূর হোসেন চত্বর অবস্থিত, ঠিক সেখানে অবস্থান করছেন এবং সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া চলছে অনেকক্ষণ ধরেই এবং কিছুক্ষণ পরপরেই টিয়ার শেল নিক্ষেপ করে, লাঠিচার্জ করে এবং নানাভাবেই তারা মূলত লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আমরা সচিবালয়ের সামনে থেকে ঠিক সেই পথের কিছুটা কাছাকাছি আমরা অবস্থান করে জানার চেষ্টা করছি যে মূলত ওখানে প্রকৃত ঘটনাটি কী। আমরা যেটি আমি জানি না ঠিক এই ক্যামেরায় যেটা ধারণ করা হচ্ছে সেটি কতটা যথেষ্ট। আমরা শব্দ শুনতে পাচ্ছি এখান থেকে এবং দেখতে পাচ্ছি যে টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো জায়গাটি। একটি দূরত্ব বজায় রেখে আমরা মূলত এখান থেকে ধারণ করার চেষ্টা করছি। প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রচুর সংখ্যক সদস্য তারা কিন্তু সেখানে অবস্থান করছে। আমি যদি আরেকবার বলি যে ঠিক দুপুর 2টায় এই বিক্ষোভটি শুরু হয়েছিল। প্রধানত আমরা লক্ষ্য করেছিলাম সচিবালয়ের মধ্য থেকেই যে ভুয়া স্লোগানে এই বিক্ষোভটি শুরু হয়। সচিবালয়ের সামনে কয়েক শত শিক্ষার্থী সচিবালয়ের সামনে অবস্থান করে এই বিক্ষোভটি করছিলেন। ঠিক সেই মুহূর্তেই সচিবালয়ের যে 5টি গেট, সমস্ত গেট কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মূলত আটকে দিয়েছিলেন। যাই হোক, আমরা এতক্ষণ এই সচিবালয়ের সামনে থেকে যে পরিস্থিতি জানাচ্ছিলাম, ঠিক ঘটনাস্থলের একদম কাছেই রয়েছে আমাদের সহকর্মী শাবাব। আমরা শাবাবের কাছ থেকে জানার চেষ্টা করব যে সেখানের পরিস্থিতিটা কি। জানাচ্ছেন শাবাব। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে একটি ব্যাপক সংঘর্ষ চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু এইখানে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং ঠিক উল্টা পাশে জিপিইউ মোড়ে পুলিশ কিন্তু অবস্থান করছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখনও এই যে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থীকে ধরে ফেলেছেন এবং তাকে মারধর করছেন, তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। আমরা ইতিমধ্যেই কিন্তু কয়েকজনকেই এভাবে গ্রেফতার করা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখছি যে বেশ মারধর করে কিন্তু পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। এই জায়গাটাতে কিন্তু এখন একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটি একটি রণক্ষেত্র বলা চলে, রণক্ষেত্রের মতো অবস্থা হয়ে গেছিল এখানে। আমরা দেখতে পেয়েছি যে ঠিক বিকালের দিকে সচিবালয়ের সামনে থেকে কিন্তু এই ঘটনাটির সূত্রপাত ঘটে। মূলত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছিলেন। কিছুক্ষণ পর তারা সচিবালয়ের গেট খুলে বা গেট টপকিয়ে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পরে ভিতরে যারা নিরাপত্তা বাহিনী ছিল, পুলিশ এবং আর্মি, তাদের সঙ্গে তাদের সংঘর্ষ লাগে এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা হয় এবং নিক্ষেপ করে কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। এবং শিক্ষার্থীদেরও কিন্তু বেশ কয়েকজনকে খুব আগ্রাসী ভূমিকায় দেখা গেছে। বের হয়ে যাওয়ার পরেও সচিবালয় থেকে যখন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বের হয়ে যাওয়ার পরেও তারা আবারও সচিবালয়ে ঢোকার চেষ্টা করছিলেন এবং তারপরেই কিন্তু পুলিশ এবং আর্মি যৌথভাবে তারা কিন্তু শিক্ষার্থীদের দিকে ধাওয়া দেয় এবং ধাওয়া খেয়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীরা অলরেডি আহত হয়েছেন, এই খবর আমরা পেয়েছি। অনেকেই ঢাকা মেডিকেলে গিয়েছেন এবং একজন সেনা সদস্যকে আমরা আহত হতে দেখেছি, তাকে বাকি সেনা সদস্যরা ক্যারি করে নিয়ে যাচ্ছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু পুরো এই এরিয়াটা জিপিইউ মোড়, বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এবং সচিবালয়ের সামনে কঠোর অবস্থান নিয়েছেন। পুলিশের একটি এপিসি আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা যেখানেই জড়ো হওয়ার চেষ্টা করছেন পুলিশ কিন্তু সেখানে বাধা দিচ্ছেন, তাদেরকে ধাওয়া দিয়ে এই এরিয়া ত্যাগ করার কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে বেশ ইট পাটকেল এবং সাউন্ড গ্রেনেড এবং লাঠি সব কিছু মিলিয়ে কিন্তু এখানে একটা ব্যাপক সংঘর্ষ কিন্তু এতক্ষণ চলছিল। বলতে গেলে ঠিক 10-15 মিনিটের মতো এই জায়গায় কিন্তু সংঘর্ষ চলছিল। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখনও এখানে অবস্থান করছেন। আশেপাশে যেই গলিগুলোতে অনেক শিক্ষার্থীরা ঢুকে পড়েছেন এবং তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য তারা বলছেন। পুলিশ এবং পুলিশের সাথে কিন্তু আমরা কোস্টগার্ডকে দেখেছি সচিবালয়ের সামনে, সেনাবাহিনীকে দেখেছি সক্রিয় ভূমিকায় এবং তারা সকলে মিলে কিন্তু পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে আসলেই শিক্ষার্থীরা, আমরা যেটা দেখতে পেয়েছি যে যখন শিক্ষার্থীরা দক্ষিণ গেটে অবস্থান করছিলেন, পুলিশ জিপিইউ মোড়ে অবস্থান করছিল এবং যখনই পুলিশ কিছুটা সীমিত থাকে তখনই কিন্তু শিক্ষার্থীরা আবার আগ্রাসী হয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে যায়, আবারও কিন্তু কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা আবারও পুলিশের দিকে তেড়ে আসে। এরকম একটা অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেমনটি বলছিলাম যে এখানে ভিতরের গলিগুলোতে পুলিশের ধাওয়া খেয়ে কিন্তু ভিতরের গলিগুলোতে শিক্ষার্থীরা চলে গিয়েছেন, অনেকেই অবস্থান নিয়েছেন এবং যারা কিনা খুব বেশি যাদেরকে পুলিশ আসলে ধরছে তাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।
এবং পুলিশের হাতে আমরা লাঠি দেখতে পাচ্ছি। তারা শিক্ষার্থীদেরকে বলছেন, ইশারায় বোঝাতে চাচ্ছেন যে যারা যাতে এই এরিয়াটি আসলে ত্যাগ করে এই নির্দেশনা আসলে তারা দিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখানে এই আশেপাশের এরিয়াতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। কোনো আমরা দেখছি না যে এই এরিয়াতে কোনো যান চলাচল আমরা দেখছি না। এখানে রাস্তার মধ্যে শুধু পুলিশ, গণমাধ্যম কর্মী এবং আশেপাশের যে দোকানপাটগুলো ছিল সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের একটি এপিসি এখানে ঘুরছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু যখন শিক্ষার্থীরা দক্ষিণ গেটের সামনে অবস্থান নিচ্ছিলেন, এই এপিসিটির মাধ্যমে কিন্তু একটি ধাওয়া দেওয়া হয় শিক্ষার্থীদের এবং এই এপিসিটি যখন সামনের দিকে আগায় ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা পিছু হটে যান এবং বিভিন্ন অলিগলিতে প্রবেশ করে এবং একই সাথে এপিসির পিছনে পুলিশ সদস্যরাও কিন্তু শিক্ষার্থীদের দিকে ধাওয়া দিতে থাকে এবং বিভিন্ন অলিগলি থেকে কয়েকজনকেই আমরা দেখেছি যে তারা ধরে নিয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু পরিস্থিতি এখানে স্বাভাবিক হয়নি। পুলিশ সদস্যরা এখনও বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। একটু থেকেই কিন্তু আমরা সাউন্ড গ্রেনেডের আওয়াজ পাচ্ছি, টিয়ারশেলের আওয়াজ পাচ্ছি। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে পুলিশ অলিগলি থেকে কিন্তু আন্দোলনকারীদের আসলে ধরে নিয়ে আসছে। মূলত এই সংঘাতটি একটি অবস্থায় যখন একটি সংঘর্ষে জড়ায় কিন্তু সচিবালয়ের ভিতরে যখন শিক্ষার্থীরা প্রবেশ করা শুরু করে তখন থেকেই কিন্তু এই সংঘাতটি বাধে এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা দেখতে পেয়েছি যে তখন থেকে যেই সংঘর্ষটা বিরাজমান ছিল এখনও কিন্তু সেটা চলছে। প্রথমে সচিবালয়ের গেটের সামনে, পরবর্তীতে জিপিইউ মোড়ে, তারপরে বাইতুল মোকাররমের গেটের সামনে এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখনো দক্ষিণ গেটের সামনে আবারও শিক্ষার্থীরা গলি থেকে বের হয়ে এসেছেন এবং তারা কিন্তু হয়তো আবারও হয়তো জড়ো হওয়ার চেষ্টা করবেন। এই সংঘর্ষ কিন্তু চলমানই রয়েছে। আসলে পুলিশ যতবারই তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিছুক্ষণ পরে আবারও কিন্তু শিক্ষার্থীরা ওইখানে জড়ো হতে আমরা দেখেছি। ইতিমধ্যেই অনেক শিক্ষার্থীকে ধরে নিয়ে আসা হয়েছে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। আমরা আবারও দেখছি কিন্তু একটা উত্তেজনা শুরু হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। পুলিশ হুইসেল বাজিয়ে বিভিন্ন ইশারা ইঙ্গিতে কিন্তু শিক্ষার্থীদের সরে যেতে বলছেন, কিন্তু তারা কিন্তু কোনো অবস্থাতেই তাদের একেবারেই এখান থেকে সরে যাচ্ছেন না। দেখা যাচ্ছে যে তারা সরে যাচ্ছেন, আবারও কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছেন। আমরা এখন দেখছি যে আবারও দক্ষিণ গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এখনো কিন্তু উত্তেজনা বিরাজ করছে, হয়তো আবারও একটা সংঘর্ষ হতে পারে এরকম একটা অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের হাতে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু নানাভাবে পাল্টা ধাওয়া দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে সামনে এগিয়ে এসেছে এবং আবার আমরা জিপিইউ মোড়ের সামনে পীর ইয়ামিনী মার্কেটের সামনে আবারও দেখছি যে কিন্তু একটা পাল্টা ধাওয়ার চলছে। পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে কিন্তু শিক্ষার্থীদের পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। ঠিক যেমনটি বলছিলাম যে এই জিপিইউ মোড়ের সোজা দক্ষিণ গেট পাশে পীর ইয়ামিনী মার্কেট, পেছনে সচিবালয়, পুরো এরিয়াটাতেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন শিক্ষার্থীরা এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আমরা এই মুহূর্তে জিপিইউ মোড়েই দাঁড়িয়ে আছি। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণ গেটের সামনে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়েছেন। তারা হয়তো সামনের দিকে আসবেন এরকমটি একটা ইঙ্গিত তারা দিচ্ছেন। তারা জড়ো হয়েছেন, সেখানে মিছিল দিচ্ছেন। তারা কিন্তু কোনো অবস্থাতেই
তাদের অবস্থান ছেড়ে চলে যাবে এরকম আসলে আমরা দেখতে পাচ্ছি না। হয়তো পুলিশ যখনই ধাওয়া দিচ্ছে তারা সরে চলে যাচ্ছে, কিন্তু আবারও কিন্তু তারা এখানে ফিরে চলে আসছেন, জড়ো হওয়া শুরু করেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আবারও জড়ো হওয়া শুরু করেছেন এবং আবারও কিন্তু একটা সংঘাত বাঁধতে পারে বলে আমরা ধারণা করছি। কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে সংঘর্ষ হচ্ছে, সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পাচ্ছি, টিয়ার শেলের ধোঁয়ায় কিন্তু আশেপাশে কিন্তু এরিয়াতে ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়েছে, তারা আবারও মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সামনের দিকে এগোবে। এদিকে পুলিশ সদস্যরাও প্রস্তুতি নিচ্ছে, হয়তো আবারও একটি ধাওয়া পাল্টা ধাওয়া অবস্থা তৈরি হতে পারে। এখানে পুলিশের যে এপিসিটা রয়েছে সেই এপিসি দিয়ে আমরা দেখেছি যে যখন এপিসিটাকে সামনের দিকে শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে আবারও কিন্তু এটা প্রস্তুতি নেওয়া হচ্ছে যে হয়তো আবারও ধাওয়া দিতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ইতিমধ্যেই জড়ো হয়ে গেছে দক্ষিণ গেটের সামনে। তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং বেশ আগ্রাসী ভূমিকায় কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা নিজেদেরকে জড়ো করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে পুলিশ, এপিসি এবং তাদের যে পুলিশ বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধাওয়া দিয়ে এই এরিয়াটাকে ক্লিয়ার করে ফেলেছিলেন, কিন্তু আবারও কিন্তু সেখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছে। যে আমরা এই ছিল আমার কাছে জিপিইউ মোড় দক্ষিণ গেটের সর্বশেষ অবস্থান। এখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল সচিবালয়ের বাইরের খবর। আমরা সচিবালয়ের খবর জানতে চলে যাব আরেক সহকর্মী প্রসূন আশিসের কাছে। সচিবালয়ের সামনে থেকে, অর্থাৎ সচিবালয়ের ঠিক বাঁদিকে যে জিপিও চত্বর রয়েছে, নূর হোসেন চত্বর যেটাকে বলা হয়, ঠিক সেখানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জানাচ্ছিলেন। আমরা তার পাশেই রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত একটি থমথমে পরিবেশ। বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা সেখানে কিন্তু অবস্থান করছেন এবং থেমে থেমে উত্তেজনা তৈরি হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে। এবং কিছুক্ষণ পরপরই টিয়ার শেল নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এই পরিস্থিতি তারা কিন্তু সামাল দিচ্ছেন। এবং আমি যদি একটু বলি যে সেই দুপুর 2টার পর থেকে যে বিক্ষোভ কর্মসূচিটি শিক্ষার্থীদের শুরু হয়, তার পরপরই তারা কিন্তু এখানে প্রায় ঘন্টা দেড়েক তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে সচিবালয়ের বাইরে। যখন সচিবালয়ের সমস্ত গেট সেটি বন্ধ করে দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, সচিবালয়ের ভেতর থেকে বাইরের সাথে কোনো যোগাযোগ ছিল না। তখন ছিলাম সচিবালয়ের ভিতরে। ঠিক তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ের সেই প্রধান যে ফটকটি সেটি তারা ধাক্কা দিয়ে সেটি ভেঙে তারা ভিতরে শত শত শিক্ষার্থী ভিতরে প্রবেশ করে বিক্ষোভ করেন। তারা বিক্ষোভ করতে করতে সামনে যেসব গাড়ি ছিল, ভিতরে যে যানবাহন ছিল, সেগুলো তারা ভাঙচুর করেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে তারা বিক্ষোভ করেছে। এই অবস্থায় অনেকেই কিন্তু পুলিশের এবং সেনাবাহিনীর সদস্যদের লাঠিচার্জে অনেকেই আহত হয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 20 জনের মতো আহত হয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন আছে। তার পরপরই আমরা হয়তো বাইরের এই পরিস্থিতি দেখে আমরা মনে করেছিলাম যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তার পরপরই অফিস ছুটি হওয়ার পরে আমরা দেখেছি যে সচিবালয় থেকে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে সচিবালয় থেকে বের হয়ে আসছিলেন। যারা আটকা পড়েছিলেন দর্শনার্থী, তারাও বের হয়ে আসছিলেন। তখন এরপরেই ঠিক 5:15টার দিকে আবার সচিবালয়ের ঠিক পাশে, জিপিওর পাশে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং থেমে থেমে সেখানে রণক্ষেত্রের রূপ নেয়, সেটা আমরা
দেখতে পেয়েছি। এখনো পর্যন্ত আমরা যেখানে আছি সচিবালয়ের সামনে, সেই জায়গাটি থেকে আমরা দেখতে পাচ্ছি দু একটি যানবাহন তো চলছে, কিন্তু কিছুক্ষণ পর পরই আবার ধাওয়া পাল্টা দেওয়া চলছে। প্রচুর পুলিশের এবং র্যাবের সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থী যারা আছেন বিচ্ছিন্নভাবে তারা কিন্তু তাদের বিক্ষোভটি চালিয়ে যাচ্ছেন, কখনো স্টেডিয়ামের পাশ থেকে, কখনো গুলিস্তানের গোলাপ শাহ মাজারের দিক থেকে, এবং কখনো আমরা লক্ষ্য করেছি যে সেটি পল্টনের মোড়ের দিক থেকে এসে সেই কর্মসূচিটি তারা পালন করছেন এবং তখন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবার ঠিক তৎপর হয়ে ওঠেন এবং তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। সেই বিষয়টি আমরা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি। মূলত এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু যানবাহন চলাচল এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। যারা পথচারী তারা পায়ে হেঁটেই এই জায়গাটি পার হচ্ছেন এবং তারা সামনে এগিয়ে যাচ্ছেন, সেটি আমরা লক্ষ্য করছি। এবং আমরা সচিবালয়ের সামনে সেই যে দুপুর 2টার দিকে যানবাহন চলাচল বন্ধ হয়েছিল, মাঝে 4 থেকে 5 মিনিটের জন্য যানবাহন খুলে দিল। আমরা দেখতে পাচ্ছি এই রণক্ষেত্র পরিস্থিতির পর থেকে এখনও পর্যন্ত আর কিন্তু যানবাহন কিন্তু আর চলেনি এবং পরিস্থিতি আমরা যে পরিস্থিতি জানাচ্ছিলাম সচিবালয়ের সামনে থেকে এবং জিপিও চত্বরের সামনে যে পরিস্থিতি সেটি জানাচ্ছিলাম। আমরা জানি যে আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন তিনি রয়েছেন দিয়াবাড়িতে, অর্থাৎ দিয়াবাড়ি এলাকায় যেখানে মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে, কাল যেখানে দুর্ঘটনা ঘটেছে, বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে রয়েছেন। আমরা সেখানকার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী রবিনের কাছে। দিয়াবাড়ির পরিস্থিতি বলতে যাই, দিয়াবাড়ি যে মোড় কিংবা যে মাইলস্টোন কলেজের আশপাশের যে জায়গাটিতে রয়েছে সেখানে কিন্তু যে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, গতকাল যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু বেশ মর্মান্তিক একটি ঘটনা এবং তার ফলে যে আজকে সকাল থেকেই কিন্তু যে শোকে মজ্জমান ছিল এই মাইলস্টোন কলেজ এবং তার যে ক্যাম্পাস, এবং সেখানে কিন্তু যে অভিভাবকরাও এবং যে শিক্ষার্থীরাও কিন্তু এসেছিলেন এবং সকলেই কিন্তু যে একটি যে শোকাবহ পরিবেশ ছিল এই জায়গাটিতে, যেহেতু শিক্ষার্থীরা তারা তাদের যে সহপাঠীদেরকে হারিয়েছিলেন। কিন্তু সকালের দিকে যদি বলতে যাই, সকাল 10টার দিকে পরিস্থিতি কিন্তু যে উত্তপ্ত হয়ে যায় যখন সরকারের দুজন উপদেষ্টা আসিফ নজরুল এবং যে সিআর আবরার যখন আসেন, তখনই কিন্তু যে শিক্ষার্থীরা তারা তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তাদেরকে জানাতে থাকেন এবং সেই জায়গাতেই কিন্তু যে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং যে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। এবং সেখানে যদি আপনাদেরকে জানাতে চাই, এখন পর্যন্ত আমরা যেই তথ্যটি পাচ্ছি যে দুজন উপদেষ্টা তারা কিন্তু যে এখনও ভিতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, এমনটাই কিন্তু যে আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি। যদি আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে মাইলস্টোন কলেজের আশেপাশে যে শিক্ষার্থীরা তারা কিন্তু যে এখনো অবস্থান করছেন এবং সেখানে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণ উপস্থিতি কিন্তু যে রয়েছে মাইলস্টোন কলেজের আশেপাশে, এবং যে সেখানে পুলিশ, র্যাব, বিজিবি এবং তাদের কিন্তু যে বিপুল সংখ্যক সদস্য কিন্তু যে আশপাশের এই এলাকায় মোতায়েন রয়েছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আজকে সকালের দিকে যখন দুজন উপদেষ্টা আসছিলেন তখন কিন্তু যে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে পড়ে এবং তখন এর কিছু সময় পরে যদিও যে উপদেষ্টারা বলেছিলেন যে শিক্ষার্থীদের দাবি দাওয়া তারা মেনে নেবেন, কিন্তু তারপরেও কিন্তু যে পরিবেশ খুব একটা যে সহনীয় পর্যায়ে আসেনি এবং এখনও পর্যন্ত যেই দুজন উপদেষ্টা ভিতরে রয়েছেন এমনটাই কিন্তু যে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং যে শিক্ষার্থীরা তারা কিন্তু যে দিয়াবাড়ির যে গুলচত্বর রয়েছে সেখানে বেশ বিপুল পরিমাণ উপস্থিতি শিক্ষার্থীদেরকে আমরা লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে শেষ খবরাখবর।
দিয়াবাড়ি এবং সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া, রবিন, প্রসূন আশিস এবং শাবাবু আসি। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আর্তনাদে ভারী হাসপাতাল করিডোর জুড়ে এখন শুধুই স্বজনের কান্না আর সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। শিক্ষক শিক্ষার্থী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিখোঁজ সন্তানের খোঁজে আজও হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন অনেকে। রাতভর অপেক্ষা, ফুটফুটে শিশুকে ফিরে পাওয়ার হাজারো প্রার্থনা যখন ব্যর্থ হয়ে লাশ নিয়ে ফিরতে হয় স্বজনকে, তখন আর যেন পা চলে না কারো। চোখের সামনে পৃথিবী হয়ে যায় শূন্য। অনেকে ঢলে পড়েছেন, জ্ঞান হারাচ্ছেন। তবুও বুকে পাথর বেঁধে অ্যাম্বুলেন্সে করে শেষ বিদায়ের পথে নিতে হচ্ছে নিষ্প্রাণ সোনামণিকে। বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অনেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যে উনি মারা গেছে, আপনারা যদি লাশ নেন তাহলে আপনারা আসেন। তখন আমরা রাত্রে ব্রাহ্মণবাড়িয়ার থেকে রওনা দিচ্ছি। ওখানে 5টা লাশ আছে, আমাদের লাশ সহকারে এই লাশগুলো নিতে পারতেছি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স নেই। হাসপাতালের বারান্দায় সন্তানদের খবর জানতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজনরা। শিক্ষাঙ্গনে এমন মৃত্যু জন্ম দিচ্ছে হাজারো প্রশ্নের। হাসপাতালগুলোতে নিখোঁজ সন্তানকে খুঁজে ফিরছেন অভিভাবকরা। মাইলস্টোনে খুঁজছি, বাংলাদেশ মেডিকেলে খুঁজছি, উত্তরা কিষান হাসপাতালে খুঁজছি, সিএমএসে খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলেও খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আহতদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের মানুষ। বাদ যাননি তৃতীয় লিঙ্গের সদস্যরাও। অনেক খারাপ লেগেছে। আমরা কালকে দেখছি যে বিমান দুর্ঘটনায় অনেক মায়ের সন্তান অনেক মারা গেছে। রক্ত দেওয়ার জন্য আসছি এখানে, এখনো পর্যন্ত রক্ত দেওয়া হয়নি, আমরা রক্ত দিয়ে যাব। মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইয়েদুর রহমান জানান, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। 10 জনের অবস্থা গুরুতর। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৯ জন। এদিকে মরদেহ এবং দেহাবশেষের সঠিক সংখ্যা দিতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আসবে বলেও জানানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল, যাদেরকে তাদের অভিভাবকরা নিয়ে এসছেন। ওই 2 জন আসলে ওর পরবর্তীতে কোনো হাসপাতালে আসেননি বিধায় আমাদের কোনো হাসপাতাল ব্যবস্থাপনায় ওই 2 জনের রেকর্ড পাওয়া যাচ্ছে না। তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। স্যাম্পল রাখা হচ্ছে, ডিএনএ স্যাম্পল। তাদের এই পর্যন্ত নিখোঁজ যারা এসে দাবি করবে, ডিএনএ ম্যাচ করে তাদের চিহ্নিত করা হবে। বার্ন ইনস্টিটিউটে গণমাধ্যমে মুখোমুখি হন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কি কারণে দুর্ঘটনা ঘটেছিল তা জানা সম্ভব নয়। চিকিৎসকদের পরামর্শে আহতদের বিদেশে নিয়ে চিকিৎসার সব ব্যবস্থা সরকার করবে বলেও জানান উপদেষ্টা। 25 বছর 30 বছরের জাহাজ প্রাণী হয় না, 30 বছরটা চলছে। ফ্রেমটা ঠিক আছে, বাট এভিওনিক এখন ব্যাপারটা হলো যে কিছু মেকানিক্যাল এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। রাজধানীর উত্তরার এই মাইলস্টোন কলেজের দুর্ঘটনা পুরো জাতিকে কাঁদিয়ে তুলেছে। রয়ে গেছে কিন্তু হাজারো প্রশ্ন। এই প্রাণগুলো কি আর কখনো ফিরে আসবে? তাদের স্বজনরা কি তার সন্তানকে আর কখনো ফিরে পাবেন? হয়তো আর পাবেন না। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে সমাহিত হলেন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তার জানাজায় ঢল নামে মানুষের। এর আগে দুপুরে সামরিক রীতি মেনে বিদায় জানায় সশস্ত্র বাহিনী। কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফিউনারাল প্যারেডে অংশ নেন 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার প্যারেড গ্রাউন্ড। ফিউনারাল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা হৃদয়ে শোক নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানান সবাই।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র ২৭ বছরে তৌকিরের অকাল মৃত্যু নাড়া দিয়েছে দেশবাসীকে। পরিবার স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, বিধ্বস্ত বিমানের ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে অকুতভয় দেশপ্রেমিক তৌকিরের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এদিন দুপুরেই তার মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা। পরে সফুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিমান দুর্ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। এতে দেখা যায় উড্ডয়নের মাত্র 7 মিনিট পর মাইলস্টোন স্কুলের ভবনের উপর আছড়ে পড়ে বিমান। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। হতাহত হন অনেক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 21 জুলাই দুপুর 1:13:23 তখনও আকাশে উঠতে দেখা যায় উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধ বিমানটিকে। 10 সেকেন্ড উঠতে দেখা যায় আকাশে। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বিমানটি। একেবারে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ধরে যায় আগুন, ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে। আশেপাশে থাকা সবাই দৌড়ে এগিয়ে যায় ভবনটিতে। এই যে আমাদের দুইটা ভবন, এটা 7 নম্বর ভবন, ওইটা 5 নম্বর ভবন, দুইটা ভবনের মাঝ বরাবর থেকে প্লেনটা যে ওখানে আছড়ে পড়ে, সাথে সাথেই ওখানে ওই 3টা রুম সহ পুরো ধসে পড়ে। ওখানে প্লেনটা ভিতরে ঢুকে যায়। আমি স্পটে যাই, এটা দেখলাম। প্রত্যক্ষদর্শীরা জানান বিধ্বস্ত হওয়ার আগে আরও একবার বিমানটি স্কুলের উপর দিয়ে যায়। দ্বিতীয়বার আসার সময় বিকট শব্দে বিধ্বস্ত হয়। বিমানটা কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে ঠিক আমার এইখান থেকে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন পূর্ব পাশ দিয়ে ওরা উড়ে গেল। কিছুক্ষণ পরে বিমানটা আবার ব্যাক আসলো। যখন আসে তখন বোঝা যায়, সাউন্ড হয়। ক্লাসরুম থেকে আমরা বা বিল্ডিং থেকে প্রচুর সাউন্ড পাই যে কোনো বিমান আসতেছে। শুধু যুদ্ধ বিমান আসলে আর সাউন্ডটা একটু বেশি হয়, একটু প্রকম্পিত মতো ভাব থাকে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিমান যাচ্ছে, এগুলোর সাউন্ড যত, ওইটার বিমানের সাউন্ড তো অনেক দূর থেকে অনেক বড় আকারে বোঝা যায়। সেটা বুঝতেছিলাম যে একটা বিমান আসতেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাউন্ড হলো উপরে, আকাশে সাউন্ড। হ্যাঁ, কিন্তু বিমানটা পড়েছে এইভাবে। ভবনে পড়ার পরপরই ছিন্ন ভিন্ন হয়ে যায় বিমানটি। স্কুল ছুটির 13 মিনিট পর বিধ্বস্ত হওয়ায় অনেক প্রাণ বেঁচে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের 6 দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 7 দিনের মধ্যে কমিটি গঠন করে 45 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে 5 কোটি এবং আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে। এছাড়া জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়েও রুল দিয়েছেন উচ্চ আদালত।
মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে গোটা বাংলাদেশ, শোকে স্তব্ধ গোটা জাতি। মঙ্গলবার নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা। বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত, আহত এবং নিহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট হয় উচ্চ আদালতে। শুনানি শেষে বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। নিহতদের পরিবারকে 5 কোটি, আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণের রুলও দেন উচ্চ আদালত। নিহত হয়েছেন তাদের ইচ অ্যান্ড এভরি পার্সন, ছাত্র হোক আর যেই হোক না কেন, প্রত্যেককে 5 কোটি টাকা করে আমরা কম্পেনসেশন দেওয়ার জন্য আবেদন করেছি। এবং সাথে সাথে যারা আহত হয়েছে তাদের ব্যাপারেও আমরা বলেছি যে তাদেরকে 1 কোটি টাকা দেবেন এবং তাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে হবে। এছাড়া ঢাকা সহ দেশের সব জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, শিক্ষার্থীদের পরিচয়পত্রে মোবাইল নাম্বার এবং ব্লাড গ্রুপ উল্লেখ থাকার বিষয়েও রুল জারি করা হয়। আইনজীবীরা বলছেন, রাষ্ট্র এ প্রাণহানির দায় কোনোভাবেই এড়াতে পারে না। এই সমস্ত ঘটনায় রাষ্ট্র কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না। গত 34 বছরে 32টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 32টা অ্যাক্সিডেন্টেই 32 জন পাইলট মারা গেছে। এই আইনজীবীর দাবি, প্রশিক্ষণ বিমান উড্ডয়নের নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়নি জননিরাপত্তা। আমাদের যে রুলস আছে সেই রুলসও তারা ভায়োলেট করেছে। বলছে যে ভোরে নতুবা শেষ সাথে দিয়ে করতে হবে, সেটা করেনি। আদালতের রুল অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে সরকার আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে বলেও আশা আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পরও কমছে না ভ্যাপসা গরম, এজন্য বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কারণ বলছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। চলছে বর্ষাকাল, আর তাই বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটাই বেশি, কখনো টানা বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষায় বাতাসে থাকে পর্যাপ্ত আর্দ্রতা, সেই আর্দ্রতার পাশাপাশি বৃষ্টি মিললে বজায় থাকে ভারসাম্য। আর্দ্রতা সাথে যদি বৃষ্টিটা যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যদি আর্দ্রতা আছে বৃষ্টি নেই, কোনো কারণে বৃষ্টি মেকানিজম, মিষ্টি হওয়ার জন্য যে মানে একটা সার্কুলেশন দরকার, যদি না থাকে সেক্ষেত্রে আর্দ্রতা সমস্যা হয়ে যাবে। অন্য যে কোনো সময়ের বৃষ্টির সঙ্গে আষাঢ় শ্রাবণের বৃষ্টির কিছু বৈসাদৃশ্যের কথা জানালেন এই আবহাওয়াবিদ। বর্ষাকালে যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা থাকে হচ্ছে মানে শ্যালো কনভেকশন, অর্থাৎ মেঘের হাইট কম থাকে, এই জন্য বৃষ্টির পানি অনেকটা গরমের মতো। চৈত্র মাস বা বৈশাখ মাসে যে বৃষ্টি হয় এটা হলো ডিপ কনভেকশন, মানে এই সময় মেঘের হাইটটা অনেক বেশি থাকে এবং ওই সময় বৃষ্টির পানিটা প্রচণ্ড ঠান্ডা থাকে। এটা হলো শ্যালো কনভেকশন, ওয়ার্ম রেইন, আর ওটা হলো ডিপ কনভেকশন, কোল্ড রেইন। এটা দুটোর প্যাটার্ন ভিন্ন। এই সময় যদি বৃষ্টির পানিতে কোনো বাচ্চা কেউ গোসল দেয়, কোনো জ্বর আসবে না। আবার যদি ওই সময় ওই বৃষ্টিতে গোসল দেয়, তাই প্রচণ্ড ঠান্ডা লাগবে। বাড়তি আর্দ্রতা আর তাপমাত্রার ওঠানামার কারণে কিছু স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বাড়তি সতর্কতা আর বর্ষা ঋতুকালীন বিভিন্ন রোগ নিয়ে সচেতন থাকাটাই বেশি জরুরি। বর্ষাকালে একদিকে যেমন ডেঙ্গু চিকনগুনিয়া বাড়ে, অন্যদিকে পানিবাহিত রোগগুলো বাড়ে, ফুড পয়জনিং বেড়ে যায় এবং সাথে পানি শূন্যতা, লবণ শূন্যতা এবং গরমের কারণে হিট স্ট্রোকের মতো রোগগুলি হয়। বৃষ্টিবিলাসী অনেকেই এ ঋতুতে ভিজতে পছন্দ করেন, তবে সবার রোগ প্রতিরোধ ক্ষমতা সমান না থাকায় এটি মাথায় রেখে সাবধানে চলাফেরা করাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞ। বলছেন, আবহাওয়া আর শরীরের অবস্থা বুঝে সচেতনভাবে চলাই এই মৌসুমে সুস্থ থাকার সহজ উপায়। যারা বৃষ্টিতে ভিজতে অভ্যস্ত তারা ভিজতে পারেন, অসুবিধা নাই, কিন্তু জীবনে কখনোই বৃষ্টিতে ভেজে নাই অথবা 2 ফোঁটা বৃষ্টি পড়লে যার জ্বর জ্বর ভাব আসে তাদের ভেজা উচিত না। এই জন্য বৃষ্টিতে ভেজার শখ পূরণ করাটা নির্ভর করে শরীরের সহন ক্ষমতার উপরে। সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে 24 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় টি-20তে কিছুক্ষণ পর পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। আজ একাদশে 2টো পরিবর্তন করেছে ম্যানেজমেন্ট। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী রিফাতুল ইসলাম মিরন। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
সিরিজ জয়ের মিশনে একটু পরেই মাঠে নামবে বাংলাদেশ। মূলত টসটা কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে, টসে হেরে কিন্তু ব্যাটিং করবে বাংলাদেশ। মূলত একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। ওপেনিংয়ে তানজিদ তামিমের পরিবর্তে খেলবেন শেখ মেহেদী এবং পেসার তাসকিন আহমেদের পরিবর্তে খেলবেন শরীফুল ইসলাম। সো এবারের জয়ের মিশন কিন্তু বাংলাদেশের সামনে। প্রথম টি-20 জয়ের পর কিন্তু আত্মবিশ্বাসটা আর একটু বেড়েছে বাংলাদেশের। সিরিজ জয়ের প্রত্যাশা নিয়েই হয়তো মাঠে নামবে লিটন দাসের দল। তবে এই ম্যাচটা কিন্তু কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের বোলিং ইউনিট এবং ব্যাটিং যে ইউনিট আছে তাদের সঙ্গে কিন্তু পাকিস্তানের যেই বোলিং ব্যাটিং ইউনিট তারাও কিন্তু খুব চ্যালেঞ্জ জানানোর মতো প্রস্তুত রয়েছে। মূলত ম্যাচের আগে দর্শকরাও কিন্তু খুব এখন পর্যন্ত খুব স্বাভাবিকভাবে সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করছেন এবং তারা কিন্তু এই ম্যাচটা নিয়ে খুব আগ্রহ প্রকাশ করেছেন, কারণ অনেক দিন পর বাংলাদেশ একটা সিরিজ জিততে যাচ্ছে। টি-20 সিরিজ পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেতে যাচ্ছে। যদি এই ম্যাচটা তারা জিততে পারে সেজন্য ইতিহাসের সাক্ষী হতেই কিন্তু মূলত দর্শকদের আনাগোনা বেড়েছে। আমরা সকাল থেকে এখানে ছিলাম, দর্শকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছে তাদের কোনো অনলাইনে যে টিকিটটা ছিল সেই টিকিটের জন্য খুবই সুশৃঙ্খলভাবে তারা আসতে পেরেছে। তবে কিছুটা কালোবাজারির কথা ঘটনা আমরা দেখেছি এবং কিছুটা খাবার যে নেওয়ার যে নির্দেশনাটা ছিল সেই নির্দেশনা নিয়ে কিন্তু কিছুটা বিব্রত হয়েছে সমর্থকরা। মূলত তারা খাবার আনলেও সেই খাবারটা কিন্তু নিয়ে ভিতরে প্রবেশ করেনি, কারণ বিসিবি কিন্তু সেই নির্দেশনাটা কিন্তু ঘুরিয়ে নিয়েছে। সেজন্য কিন্তু স্বাভাবিকভাবে ভিতরের পানি এবং খাবারের ব্যবস্থা রেখেছে। এই ছিল মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সচিবালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত 30। মাইলস্টোন স্কুলে গিয়ে তোপের মুখে 2 উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহত বেড়ে 31। বাড়ি বাড়িতে স্বজনদের মাতম, হাসপাতালে ভর্তি অনেকের অবস্থায় আশঙ্কাজনক। সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে শেষ শ্রদ্ধা। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত 20 শিক্ষার্থীকে উদ্ধার করে সাহসের গল্প লেখা শিক্ষিকা মেহরিনকে নীলফামারীতে দাফন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।